আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। মুসলিম ন্যাটো, জি হ্যাঁ, খ্রিস্টানদের একটা ন্যাটো আছে, সেটা আমেরিকাকে বেস করে ইউরোপের দেশগুলা মিলে একটা ট্রিটি ট্রিটি অর্থাৎ একটা চুক্তি। সেটা হচ্ছে আমেরিকার সাথে যে সমস্ত দেশগুলো ন্যাটোভুক্ত দেশ, তারা কোনো একটা দেশ যদি একটু আক্রান্ত হয়, কোনো একটা দেশ যদি কোনো রকমে আক্রান্ত হয়, তাহলে সব দেশগুলা মনে করবে তারাও আক্রান্ত হয়েছে সমানভাবে। তো সেই জিনিসটাই ঘটেছে এখন মুসলিম ন্যাটো, যেটা গত 3 দিন আগে পাকিস্তানের পারমাণবিক মুসলমানদের মধ্যে, মুসলিম দেশের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিশালী পাকিস্তানের সাথে সৌদি আরবের হয়ে গেছে, যেটা সৌদি প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান যেটা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। সেখানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরও উপস্থিত ছিলেন ওই মিটিংয়ে এবং বৈঠকে সৌদি আরবে। তবে শোনা যায় এর নেপথ্যে প্রধান কারিগর হচ্ছে ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মুনির। আমি অন্যকে ধন্যবাদ দিই, ওনার মধ্যে একটা ইসলামিক একটা চেতনা কাজ করে, সেটা আমরা দেখেছি আমরা। আর উনি নাকি একজন কোরআনে হাফেজে কোরআন, পাকিস্তানের সেনাপ্রধান একজন হাফেজে কোরআন। এখন মুসলিম যে ন্যাটোটার কথা বলছি, এটা পাকিস্তান এবং সৌদি আরবকে দিয়ে শুরুয়াত হয়েছে, অর্থাৎ শুরু হয়ে গেছে। এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেছেন এটাতে অন্যান্য দেশও যোগদান করতে পারবে, সবার জন্য দুয়ার খোলা, অর্থাৎ মুসলিম দেশগুলোর কথাই বুঝিয়েছেন। কাতার আমেরিকার খুব ভালো, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার ভালো বন্ধু, যেমন সৌদি আরব, কাতার, বাহরাইন, আবুধাবি, দুবাই, ওমান, তারপর হচ্ছে এই দেশগুলো আমেরিকার একজন ভালো বন্ধু। তদ্রূপ ইসরায়েলও আমেরিকার ভালো বন্ধু। কিন্তু হঠাৎ করে গত 8-10 দিন আগে কাতারকে আক্রমণ করে বসছে ইসরায়েল বিনা নোটিশে। আমি খুব খুশি হয়েছি এই আক্রমণটা, কারণ এই মুসলিম দেশগুলা নিজেদের প্রতিরক্ষার জন্য কোনো রকম কাজ না করে বিলাসী জীবনযাপন করেছে, নারী বাড়ি গাড়ি এগুলো দিয়ে বিলাসী জীবনযাপন করেছে তারা। আমি নিজেও ছিলাম মিডল ইস্টে 5 বছর, আমি দেখেছি তাদের জীবনযাত্রাগুলো। তাদের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া মোজ করো, এই জিনিসগুলো তাদের মধ্যে বিরাজমান। এখন কাতারকে আর একটু বেশি করে মার দেওয়া উচিত ছিল, সৌদিকে একটু ভালো করে মার দেওয়া উচিত ছিল, দুবাইকে ভালো করে মার দেওয়া উচিত ছিল, ইসরায়েলে বাহরাইনকে একটু মার দেওয়া উচিত ছিল, ওমানকেও একটু দেওয়া উচিত, তাইলে আমি একটু খুশি হতে পারো বেশি। তাইলে মানুষ তাদের এই সমস্ত ভোগবিলাসীপূর্ণ এই যে রাজা বাদশাগুলা, তাদেরকে মানুষে গণবিপ্লবের মাধ্যমে ফেলে দিত ধাক্কা মেরে। যাও, শুভবুদ্ধি উদয় হয়েছে। এখন কাতার আমেরিকার খুব ভালো বন্ধু। মিডল ইস্টে কাতারের মধ্যে আমেরিকার সবচেয়ে বড় বেস আছে, মিলিটারি বেস, এবং সেই দেশকে ইসরায়েল আক্রমণ করে বসছে। ইসরায়েল এমনি আক্রমণ করে নাই, আমেরিকার পারমিশন ছাড়া ইসরায়েল আক্রমণ করে নাই। আমেরিকা ট্রাম্প অনুমতি দিয়েছে বিধায় আক্রমণ করেছে। ট্রাম্পের অনুমতি আরও আগে দেওয়া উচিত ছিল, তাহলে মুসলিম বিশ্বের মধ্যে চেতনা আরও আগে জাগত। আজকে মুসলিম বিশ্বের এই খারাপ অবস্থার একমাত্র কারণ হচ্ছে মুসলিম বিশ্বের মধ্যে কোনো একতা নেই, একজনের পিছনে একজন লেগে আছে। এবং সবসময় দেখা গেছে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট। কিন্তু গতবার যখন ইরান আক্রমণ করেছে, তখন কিন্তু সৌদি আরব এবং ইরানের কাছাকাছি আসতে দেখেছি আমরা, এটা ভালো লেগেছে। কিন্তু ইরান একটা চেতনা সম্পন্ন একটা মুসলিম দেশ, যদিও সুন্নি, এই শিয়া দেশ,
ইরান হচ্ছে শিয়া দেশ, বাকিগুলো হচ্ছে সুন্নি দেশ। সৌদি আরব, কাতার এগুলো সুন্নি দেশ। বাহারেন আবার শিয়া শাসিত দেশ। তো আমেরিকার খুব ভালো বন্ধু কাতার। আমেরিকার সবচেয়ে বড় বেস আছে কাতারে। ইসরায়েল আমেরিকার খুব ভালো বন্ধু। ইসরায়েল যখন কাতারে আক্রমণ করে, আমেরিকার কনসার্ন অবশ্যই ছিল, আমেরিকার পারমিশন অবশ্যই ছিল। ট্রাম্পের পারমিশন ছাড়া ইসরায়েল এটা সাহস করবে না। যা হোক, এখন তাদের মধ্যে যে এখন একতার একটা বন্ধন দেখা যাচ্ছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। সৌদি আরব তেলের দেশ, তেল বিক্রি করে অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী। আমরা শুনেছি পাকিস্তানের পারমাণবিক বোমার জন্মদাতা ডক্টর আব্দুল কাদের খান, উনি এই ফর্মুলাগুলো সুইডেন, নরওয়ে থাকতে সুইডেন সম্ভবত এখান থেকে নিয়ে এসেছিলেন এই ফর্মুলাটা। সেটাই উনি অ্যাপ্লাই করে পারমাণবিক বোমাটা বানিয়েছেন। পাকিস্তানের পারমাণবিক বোমার জনক বলে ডক্টর আব্দুল কাদের খানকে, পারমাণবিক বোমার জনক। উনি মারা গেছে, কিন্তু উনার কেউ কর্ম রয়ে গেছে। উনি মুসলিম বিশ্বের জন্য এমন একটা অবদান রেখে গেছেন যেটা ভবিষ্যতে আরও বুঝবে মুসলিম বিশ্ব। কিন্তু শেষের দিকে আমেরিকার প্ররোচনায় পড়ে কাদের খানকে পাকিস্তান সরকার খুব ভালো মূল্যায়ন করে নাই। খুব ভালো মূল্যায়ন কাদের খানকে করেনি। জুলফিকার আলী ভুট্টো বলেছে, প্রয়োজনে পাকিস্তানিরা ঘাস খেয়ে থাকবে, তারপরেও পারমাণবিক বোমা বানাতে হবে, লাগবে পাকিস্তানের। এবং সেই প্রধানতম যে উৎসাহদাতা এবং অনুপ্রেরণাদাতা সেটা হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন। আজকে পাকিস্তান পারমাণবিক বোমা বানানোর ফলে বিশ্বের মধ্যে পাকিস্তানের একটা মর্যাদা বেড়ে গেছে। কারণ এই দুনিয়াটা এখন হচ্ছে শক্তর ভক্ত সবাই, নরমের সবাই জম। সৌদি আরবের এত পয়সা আছে, কিন্তু সৌদি আরব ভয়ে এখন পাকিস্তানের সাথে ট্রিটি করেছে, চুক্তি করেছে, এগ্রিমেন্ট করেছে পারমাণবিক সামরিক। এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে, নিউক্লিয়ারাইজেশনের ব্যাপারে সহায়তা করা হবে। ভাই, আপনারা সহায়তা করবেন সেটা পরে, আগে আপনারা যতগুলো মুসলিম দেশ আছে, আমি বলি সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, লেবানন, প্যালেস্টাইন, এগুলি এই 6টা দেশকে আপনারা 5টা পারমাণবিক বোমা দিয়ে দেন, নিউক্লিয়ার লং রেঞ্জের মিসাইল দিয়ে, যে মিসাইলগুলো সরাসরি ইসরায়েল এবং আমেরিকাতে আঘাত হানতে পারে। সেই মিসাইল দিয়ে আপনারা দিয়ে দেন, যে ইসরায়েলের যেন আঘাত হানতে পারে সরাসরি। আপনার 5টা বোমা দিয়ে দেন পাকিস্তানকে, বলছে আপনারা দিয়ে দেখেন ইসরায়েল তখন কি করে, আমেরিকা কি করে। এই চুক্তির ফলে সৌদি আরব এবং পাকিস্তানের এই সামরিক চুক্তির ফলে মধ্যপ্রাচ্য তথা বিশ্বের ভারসাম্যের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসছে। সেখানে এখন আশা করি কিছুদিনের মধ্যে কাতার যোগ দিবে সেই আমব্রেলা। সৌদি আরবের সাথে পাকিস্তানের এই চুক্তিতে একটা নিউক্লিয়ার আমব্রেলার নিচে সৌদি আরব চলে আসছে। পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদি আরব ঢুকে গেল। এখন আহ্বান জানাবো বাকি মুসলমান দেশগুলোকেও যেন নিয়ে নেয়। আমি পাকিস্তান সরকারকে অনুরোধ করব, বাংলাদেশকেও যেন এই ছাতার নিচে যেন একটা এগ্রিমেন্ট হয়ে যায়। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অনুরোধ করবো যেন উনি এগ্রিমেন্টটা করে ফেলে, নিউক্লিয়ার এগ্রিমেন্ট। সৌদি আরব, পাকিস্তান যখন পারমাণবিক বোমা বানাচ্ছিল, তখন সৌদি আরবকে ফোন করে পাকিস্তান জানিয়েছিল যে পাকিস্তান দুর্দিনে সৌদি আরব পাকিস্তানকে সাহায্য করবে কিনা, সৌদি আরব পাকিস্তানকে সাহায্য করবে কিনা। যেটা শোনা যায়, সৌদি আরবের আর্থিক সাহায্য ছিল পাকিস্তান পারমাণবিক বোমা বানানোর পেছনে। তো এইটার প্রতিদান সম্ভবত পাকিস্তান দিয়েছে।
এখন প্রত্যেকটা মুসলিম বিশ্বের উচিত পাকিস্তানের সাথে নিউক্লিয়ার ট্রিটি করে নিজেদেরকে সুরক্ষিত করে ফেলা। তুরস্ককেও আমরা আহ্বান জানাবো, বড় বড় বুলি না ছেড়ে আহ্বান জানাবো যেন এই ট্রিটির মধ্যে চলে আসে। তুরস্ক থেকে আমরা শুধু বুলি শুনেছি, কাজের কাজ কিচ্ছু পাইনি। যেটা পাকিস্তান করে দেখেছে সেটা তুরস্ক করে দেখাতে পারেনি। ইরানকে বলবো, আপনাদের সৌদি আরবের পাকিস্তানের সাথে সব ভেদাভেদ ভুলে আপনার পাকিস্তানের সাথে এই চুক্তির ভিতর চলে আসেন। পাকিস্তানকে বলবো ইরানকে আপনি ডেকে নেন, এই চুক্তির আওতায় ইরানকেও নিয়ে আসেন। আপনারা সমগ্র মুসলিম বিশ্ব আজকে একতাবদ্ধ হওয়ার সময় এসে গেছে, নাহলে পিঠে ছাল এবং জান একজনেরও থাকবে না, একটা দেশেরও থাকবে না। তো আপনারা তাড়াতাড়ি এই শিল্ডের মধ্যে চলে আসেন। এইখানে আরেকটা জিনিস হয়েছে, ইসরায়েল এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে। ইসরায়েল যে কাতারকে গত 4-5 দিন আগে মেরেছে, সৌদি আরবকেও মারতে পারে, যে কোনো মুসলিম দেশকে ইসরায়েল আঘাত হানতে পারে, সেই ডিয়ার ইসরায়েল রাখে। এখন চিন্তা করবে ইসরায়েল সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তি হয়ে যাবে, এখন 10 বার চিন্তা করে একটা আঘাত করার জন্য সৌদি আরবকে। কারণ ইসরায়েলকে মাথায় রাখতে হবে, সৌদি আরবকে আঘাত করা তো আঘাত করা না, পাকিস্তানের মতো একটা পারমাণবিক শক্তিধর দেশকে মাথায় রাখতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব অন্যান্য আরব দেশগুলো পাকিস্তানের সাথে চুক্তি হোক। আর আপনাদের আরব দেশগুলোকে, উই আর রিকোয়েস্টিং টু অল আরব কান্ট্রিজ টু সাপোর্ট ফাইন্যান্সিয়ালি টু পাকিস্তান। পাকিস্তানকে ফাইন্যান্সিয়ালি, ইফ ইউ সাপোর্ট পাকিস্তান ফাইন্যান্সিয়ালি, পাকিস্তান can make more nuclear weapons, atom bomb, and Pakistan can provide each and every Muslim countries. আপনারা যদি পাকিস্তানকে যদি পারমাণবিক আর্থিক সাহায্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে পাকিস্তান অনেক বেশি পারমাণবিক বোমা আরও বেশি বানানোর প্রয়োজন আছে, বানিয়ে এবং পাকিস্তান এই কিছু টাকা এখানে নিজস্ব সম্পদে ব্যবহার করে উন্নতির শিখরে যেতে পারবে। আর পাকিস্তানের কাছে টেকনোলজি আছে। পাকিস্তান চায়নার সাথে যৌথভাবে ফাইটার প্লেন, যে C-10 প্লেন বানিয়েছে, যেগুলো খুব কারিশমা দেখিয়েছে ইন্ডিয়া পাকিস্তানের রিসেন্ট যে ওয়ারটা হয়ে গেল সেখানে। সৌদি আরবের সাথে পাকিস্তানের এই চুক্তিটি মুসলিম বিশ্বের চোখকে খুলে দিয়েছে এবং একটা ছাতার নিচে আশার দ্বার খুলে দিয়েছে। একটা ইসলামিক মুসলিম ন্যাটো গঠিত হয়েছে। এটাতে মুসলিম বিশ্ব উপকৃত হবে, পাকিস্তান উপকৃত হবে। পাকিস্তান সৌদি আরবের কাছে এবং অন্যান্য আরব দেশগুলোর কাছে ফাইটার প্লেন এবং অস্ত্র যেগুলি বানায় এগুলি বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতে পারবে এবং আর্থিকভাবে শক্তিশালী হবে পাকিস্তান। আমি পাকিস্তানের ভবিষ্যৎ দেখছি, পাকিস্তান আর্থিকভাবে শক্তিশালী হবে। ভারতীয় নেতাদের বর্তমান গোমূত্র খাওয়া মোদিদের থেকে পাকিস্তানের বর্তমান নেতাদের দুর্দশিতা অনেক বেশি, এবং কূটনীতিতে পাকিস্তান অনেক ধাপ এগিয়ে গেছে, ভারত কূটনীতিতে পিছিয়ে পড়ে গেছে। এখন ভারতের প্রসঙ্গে গোমূত্র খাওয়া মোদি প্রসঙ্গে একটু আসি। মোদি মুখে খালি বড় বড় লেকচার মেরে এত হাজার এত লক্ষ চাকরি দিবে, এই করবে সেই করবে। এখন মোদি যে চুরি করে ভোটে জিতেছে সেটাও এখন প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে। এটা ভারতের নেতারাই বলছে, ভারতের লোকেরাই বলছে, রাহুল গান্ধী বলছে, মমতা ব্যানার্জি বলছে। মমতা ব্যানার্জি বলছে মোদি চোর, গদি চোর, বিজেপি চোর। মোদির গদি এখন কিন্তু নড়বড়ে হয়ে গেছে, ওইখানে জেনজি ধরেছে মোদিকে খুব শক্ত করে। মোদি অনেক বেশি চিন্তায় পড়ে গেছে, 3টা দেশ খুব বেশি চিন্তায় পড়ে গেছে। আমি বলি এটা হচ্ছে আমেরিকা, 1 নম্বর হচ্ছে আমেরিকা, 2 নম্বর ইসরায়েল, 3 নম্বর হচ্ছে ইন্ডিয়া। আমেরিকার প্রভাব, ইসরায়েল এবং আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্য থেকে আস্তে আস্তে হারাতে বসেছে এই চুক্তির মাধ্যমে। একটা কথা বলে দিলাম, পাকিস্তান সৌদি আরব সামরিক চুক্তির ভিতর দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব মধ্যপ্রাচ্যে বহুলাংশে কমে গেছে, সামনে আরও কমে যাবে যদি অন্যান্য আরব দেশ এই চুক্তির ভিতর চলে আসে। এবং পাকিস্তানের উচিত তাদের কাছে টাকার বিনিময়ে পারমাণবিক বোমা 5টা করে পারমাণবিক
ওয়ারহেড মিসাইল, লং রেঞ্জ মিসাইল ওয়ারহেডযুক্ত সাপ্লাই দেওয়া, বেচা খুব দ্রুত। আগে এগুলি বেচে দেশকে সুরক্ষা করতে হবে। পরে মিডল ইস্টে প্রচুর টাকা আছে, তারা পাকিস্তান থেকে অস্ত্র প্রচুর কিনতে পারে, পাকিস্তান লাভবান হবে। পাকিস্তান পারমাণবিক অস্ত্র বানাবে এবং প্লেন বানাবে, অন্যান্য অস্ত্র বানাবে, ট্যাঙ্ক বানাবে এবং বিক্রি করবে। পাকিস্তান নিজেও আর্থিকভাবে শক্তিশালী হবে, পারমাণবিকভাবে সামরিকভাবে আরও শক্তি। পাকিস্তান অলরেডি তার সামরিক সক্ষমতা দেখিয়েছে। পেহেলগাম ইস্যু নিয়ে ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো রাতের আধারে, ভারত বেসামরিক নিশানা করেছে মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা। ছোট শিশুরা পর্যন্ত রেহাই পায়নি, মারা গেছে পাকিস্তানের ভারতের আক্রমণে। আর সেই ভারত, সেই মোদি বলে পাকিস্তান নাকি সন্ত্রাসবাদী দেশ, বাংলাদেশ নাকি সন্ত্রাসবাদী দেশ, সন্ত্রাসীদের পছন্দ করে, উগ্রবাদী দেশ, তারা সাধু দেশ। এই মোদি হচ্ছে গুজরাটে কষায়, 1000 মুসলিম হত্যাকারে গুজরাটে কষায় মোদি। আমার কথা নেই, এটা ভারতীয় মিডিয়ার কথা, ভারতের কথা। এরপরে আসছে আমেরিকার কথা বললাম, ইসরায়েলেরও একই অবস্থা। ইসরায়েলেরও মধ্যে পাচ্ছে তার এই চুক্তির ফলে তার সামরিক প্রভাব অনেকটা 90% কমে গেছে। আমি মনে করি 90%। দ্রুত চুক্তি করে ফেলতে হবে বাকি দেশগুলো পাকিস্তানের সাথে। প্রয়োজনে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী যেভাবে বলেছে যে নিউক্লিয়ার পারমাণবিক ব্যাপারেও সাহায্য সহযোগিতা করা হবে। উনি মুখ খুলে বলেন যে পারমাণবিক অস্ত্র বানানোর ব্যাপারে না বিক্রি করার ব্যাপারে। উনি যেটা মিন করেছে হয়তো প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র দিবে। তো বাংলাদেশকেও পাকিস্তানের উচিত বাংলাদেশকেও এর মধ্যে চলে আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, এবং বাংলাদেশও যদি এর আওতায় চলে আসে তাহলে ভারতের ঘন্টা বেজে যাবে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিশ্ব রাজনীতির অঙ্গনে এক নতুন উত্তেজনার ছাপ ফেলেছে। ঐতিহাসিক ওই চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটিতে হামলা হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে। প্রতিরক্ষামূলক এই চুক্তি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়েছেন প্রয়োজনে সৌদিকে দেয়া হতে পারে পারমাণবিক সহায়তাও। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির নানা দিক নিয়ে আলোচনা করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে। আর তার এই মন্তব্য শুধু এই দুই দেশের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্যকে নড়বড়ে করে তুলেছে। এখন অনেকের মনেই প্রশ্ন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অন্যান্য রাষ্ট্রের তুলনায় ঠিক কতটা শক্তিশালী? ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্য অনুযায়ী পৃথিবীর 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে 170টি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে লিস্টের 7ম স্থানে রয়েছে পাকিস্তান। 1998 সালে 5টি আন্ডারগ্রাউন্ড পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করে পাকিস্তান। এরপর থেকে চলতে থাকে একের পর এক গবেষণা, যেখানে দক্ষিণ এশিয়ায় নিজেদের চিরশত্রু ভারতকে টেক্কা দিতে 2015 সালে পাকিস্তান পরীক্ষা চালায় শাহিন 3 মিসাইলের, যেটি নিউক্লিয়ার ওয়ারহেড বহনযোগ্য একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি উৎক্ষেপিত হলে 2750 কিলোমিটারের দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম এপির একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান সরাসরি বলছে না তারা সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দেবে, তবে প্রয়োজনে এবং চুক্তির আওতায় যেভাবে নিজেদের সক্ষমতা ভাগাভাগি করার কথা উল্লেখ রয়েছে, তাতে করে এটিকে অনেক বিশ্লেষক এক প্রকার নিউক্লিয়ার আমব্রেলা হিসেবেই দেখছেন, যার আড়ালে সৌদি আরব ইসরায়েল কিংবা অন্য কোনো শক্তির বিরুদ্ধে পারমাণবিক নিরাপত্তা পেতে পারে। কারণ পাকিস্তানের অন্যতম শক্তিশালী মিসাইল শাহিন 3 যদি সৌদি ভূখণ্ডে মোতায়েন করা হয়, তবে তা সরাসরি ইসরায়েলে আঘাত হানতে পারবে।
বিশ্লেষকরা আরো বলছেন এটি ইসরায়েলের প্রতি একটি স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে আধিপত্য ছিল ইসরায়েলের, যদিও দেশটি কখনো তার অস্ত্র ভান্ডারের স্বীকৃতি দেয়নি বা IAEA এর পূর্ণ পর্যবেক্ষণের অধীনে আসেনি, যেখানে পাকিস্তান নিজেও IAEA এর সদস্য। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি গোপনেই গড়ে তোলা হয়েছিল, যা ইসরায়েলের কৌশলের সাথেই সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সৌদি আরব নিজে কখনো পরমাণু অস্ত্র বানানোর কথা বলেনি, বরং তাদের পারমাণবিক কর্মসূচি মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলেই দাবি করে আসছে। কিন্তু 1990-এর দশক থেকেই গুঞ্জন রয়েছে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে সৌদি আরবের অর্থায়ন রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে একান্ত প্রয়োজনে পাকিস্তানই হবে সৌদি আরবের পারমাণবিক অস্ত্র সরবরাহকারী দেশ। আর সেই গুঞ্জন এখন যেন বাস্তবতার আরো কাছাকাছি চলে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে যে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে তা নিছক কথার কথা নয়, এটি একটি কৌশলগত মনোভাবের বহিঃপ্রকাশ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব ও মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যেও এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। স্বাক্ষরিত চুক্তির মূল বক্তব্য, যে কোনো একটি দেশের উপর আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবেই গণ্য করা হবে। আর এই ঘোষণায় ইঙ্গিত দিচ্ছে সৌদি ভূখণ্ডে ভবিষ্যতে হামলা চালানো মানে হবে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানকেও সরাসরি জড়ানো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিগত 2 বছরে ইসরায়েল যে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে, বিশেষ করে গাজায় সামরিক অভিযান ও কাতারে হামলা চালানোর মধ্য দিয়ে, তাতে আশঙ্কা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়েছে। তবে সাম্প্রতিক পাকিস্তান সৌদির নতুন চুক্তি এই আক্রমণাত্মক অবস্থানের সামনে একটি নতুন প্রতিবন্ধকতা হিসেবে হাজির হতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তির সময়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা এবং 4 দিনব্যাপী সামরিক সংঘর্ষের পর এমন একটি সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হলো যখন মধ্যপ্রাচ্য জুড়েও ইসরায়েলের আগ্রাসন, বিশেষ করে কাতারে হামলা নিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভ তুঙ্গে। কাতার, যেখানে মার্কিন সেন্টকমের প্রধান ঘাঁটি অবস্থিত, সেই অঞ্চলে ইসরায়েলের হামলা দেখিয়েছে ওয়াশিংটনের মিত্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের হামলা থেকে নিরাপদ নয় কেউই। আর এই প্রেক্ষাপটেই সৌদি আরব বিকল্প নিরাপত্তা জোটের খোঁজ করে পাকিস্তানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে পাকিস্তান ও সৌদি আরব এই দুই দেশের প্রতিরক্ষা কাঠামো ভিন্ন হলেও ঐতিহাসিকভাবে উভয় দেশই পরস্পরের সাথে সামরিক সহযোগিতায় জড়িত ছিল। পাকিস্তানি সেনাবাহিনী বহু দশক ধরে সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে, কিন্তু এবার প্রথমবারের মতো সেই সম্পর্ক একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে পরিণত হলো। এছাড়া প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধুমাত্র প্রশিক্ষণ বা সহযোগিতায় সীমাবদ্ধ থাকবে না, বরং যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং সম্ভবত সৌদি ভূখণ্ডে পাকিস্তানি সেনা উপস্থিতির নতুন অধ্যায়ও শুরু করবে। এমন পরিস্থিতিতে যদি ভবিষ্যতে ইসরায়েল সৌদি আরব বা এর মিত্রদের উপর আবারও হামলা চালানোর কথা চিন্তা করে, তাহলে সেই আগ্রাসনের আগে অবশ্যই নেতানিয়াহুকে পাকিস্তানের পরমাণু শক্তি নিয়ে ভাবতে হবে, কারণ নতুন চুক্তির ফলে সৌদি আরবকে আগ্রাসনের শিকার করা মানে হবে পরোক্ষভাবে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া। তবে এমন চুক্তি একা ইসরায়েলের নয়, ইরানের প্রতিক্রিয়াও টানতে পারে। পাকিস্তানের ইরানের সাথে সম্পর্ক বরাবরই জটিল। সীমান্তে গোলাগুলি, শিয়া সুন্নি উত্তেজনা ও আফগানিস্তান পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মাঝেই টানাপোড়েন রয়েছে। এখন পাকিস্তান যদি সৌদি ঘাঁটিতে অবস্থান নেয়, তাহলে ইরানও তা ভালো চোখে দেখবে না। ফলে ইসরায়েল ও ইরান উভয় দেশ থেকেই পাকিস্তান এখন কৌশলগত চাপে পড়তে পারে। সার্বিকভাবে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় রচনা করেছে, যার ফলে ইসরায়েলের জন্য আকাশে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা আগের মতো সহজ নাও হতে পারে, কারণ এবার আঘাত করলে জবাবদিহির মঞ্চ আরো বিস্তৃত, আর তাতে পারমাণবিক অস্ত্রধারী শক্তির উপস্থিতি এক নতুন বাস্তবতা তৈরি করেছে। বদ্ধ হলো সৌদি আরব এবং পাকিস্তান। বহিঃশত্রুর হামলাকে দেখা হবে যৌথ আগ্রাসন হিসেবে। এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই পক্ষই। পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে।
বলা হচ্ছে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করবে এই সমঝোতা। জাতীয় নিরাপত্তার স্বার্থে পাক সৌদি চুক্তি পর্যালোচনা করবে বলে জানিয়েছে ভারত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এভাবেই F-15 ফাইটার জেটের বহর দিয়ে সৌদি আরবের আকাশসীমায় স্বাগত জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কেবলমাত্র বিশেষ রাষ্ট্রীয় অতিথিকেই এমন সম্মাননা জানায় সৌদি রয়্যাল এয়ারফোর্স। বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদ যান পাক প্রধানমন্ত্রী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। এরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটির সাথে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন শেহবাজ শরীফ। চুক্তি অনুসারে সৌদি আরব কিংবা পাকিস্তান কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে যৌথ আগ্রাসন হিসাবে দেখবে রিয়াদ, ইসলামাবাদ। এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ, যা অনেকটাই সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5 এর সাথে সাদৃশ্যপূর্ণ। বিশ্লেষকদের মত, এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা বদলে দিতে পারে আরব বিশ্বের নিরাপত্তা বিষয়ক চিন্তাধারা। এটা অনেক বড় সাফল্য। ইসরায়েলি আগ্রাসনের পর আরব বিশ্বে নতুন নিরাপত্তা চিন্তাধারার প্রতিফলন এটি। কারণ কাতারে আক্রমণ করা গেলে হামলার শিকার হতে পারে প্রতিবেশী অন্য দেশও। এ কারণেই সৌদি আরব তার সবচেয়ে আন্তরিক বন্ধু পাকিস্তানের দিকে ঝুঁকছে। চুক্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে রিয়াদ ও ইসলামাবাদ। এদিকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে সৌদি পাকিস্তান চুক্তিটি গভীরভাবে পর্যালোচনা করবে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে একথা জানায় নয়াদিল্লি। ভবিষ্যতে আরো দুই দেশ পাকিস্তানের সাথে একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে বলেও শোনা যাচ্ছে। তৈরি হয়েছে পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি। এতে যোগ দিতে পারবে অন্য দেশ। বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দরজা বন্ধ নয়, ভবিষ্যতে আরো দেশ চুক্তিতে যোগ দিতে পারবে। গত 17 সেপ্টেম্বর রিয়াদের আল ইয়ামামা প্রাসাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এই চুক্তি অনুযায়ী এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের ওপর আক্রমণ বলে বিবেচিত হবে এবং তা মোকাবেলায় যৌথ পদক্ষেপ নেওয়া হবে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, এই চুক্তি ন্যাটোর মতো সমন্বিত প্রতিরক্ষা জোটের দিকেই ইঙ্গিত করে। তিনি আরো বলেন, পাকিস্তান এবং মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরেই একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর প্রয়োজন বোধ করছিল। পাকিস্তানি মন্ত্রী আরো বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও প্রয়োজনে এই প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ হতে পারে। তবে পাকিস্তান সবসময় দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে আন্তর্জাতিক পরিদর্শনের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছে। এর বিপরীতে ইসরায়েল কখনোই এমন কোনো পরিদর্শনের সুযোগ দেয়নি। সারা বিশ্বে 200 কোটিরও বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষ থাকলেও তাদের মধ্যে কোনো ঐক্য নেই। শিয়া সুন্নি থেকে শুরু করে নানা ভাগে বিভক্ত এই জাতি, আর সে কারণেই সব দিক থেকেই দিন দিন তারা পিছিয়ে পড়ছে। আর নিজেদের মধ্যে ঐক্য না থাকায় সারা বিশ্বে মুসলমানদের উপরই নেমে আসছে ভয়াবহ নির্মম নির্যাতন। দখলদার ইসরায়েলের বর্বরতায় গাজাবাসীর হাহাকার আর কান্নায় বিশ্বের মুসলমানদের চোখ ভিজে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মিছিল, স্লোগান আর বয়কটের ডাক দিয়ে কোনোভাবেই নেতানিয়াহুকে রুখতে পারছে না তারা। এর পিছনে বড় কারণ হচ্ছে মুসলিম দেশগুলোর যেমন কোনো ঐক্য নেই, অপরদিকে তাদের কাছে নেই ইহুদিদের মতো ভারী অস্ত্র। তবে এবার কিছুটা নতুন করে আশার আলো দেখতে যাচ্ছে মুসলিম বিশ্ব। সম্প্রতি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। আর এই চুক্তির মাধ্যমে মুসলিম দুটি দেশ একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারবে। দুই দেশের নিরাপত্তা জোরদার এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্যই মূলত মুসলিম এই দুই দেশ সামরিক চুক্তি করেছে। সৌদি আরব ও পাকিস্তানের মূল লক্ষ্য হলো
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। এই চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসাবে গণ্য করা হবে। একটি দেশের উপর হামলা করে তাহলে দুই দেশ মিলেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেই দেশের উপর প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।